অনেকগুলো কারণে এই ঘটনাটা ঘটেছে বা এখনো ঘটে চলেছে। তার মধ্যে একটা হচ্ছে যে এই যে হামের যে টিকাটা, সেটা ইটসেলফ দুটো ডোজ তো দিতে হয়। আমরা জানি যে হুম দুটো হুম ডোজ দেওয়ার পরে একটা ডোজ যদি দেওয়া যায় তাহলে প্রায় 93% এটার যে প্রতিরোধ ক্ষমতা তৈরি হয় শরীরে। আর যদি আমি দ্বিতীয় ডোজটাও দিই তাহলেও প্রায় 97% প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়। এটা হচ্ছে বিজ্ঞান। তার হুম মানে আমি যদি পূর্ণ টিকাদান, মানে 100 ভাগ শিশুকে থিওরিটিক্যালি যদি টিকা দিয়ে থাকি হামের টিকাটা, তারপরেও ক্ষুদ্র একটা অংশের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতাটা তৈরি হবে না। এটা এটা বিজ্ঞান, এখানে আমাদের কিছু করার নেই। হুম এটা হুম একটা কারণ। হুম হুম দ্বিতীয় কারণ, এবং এই যে ক্ষুদ্র একটা অংশের মধ্যে যে গ্যাপটা থাকছে এটা থেকে যায় এবং সেটা আস্তে আস্তে জমতে থাকবে। এরপরে হচ্ছে কাভারেজের যে গ্যাপটা হয়। ন্যাচারালি আমরা 100 ভাগ শিশুকে টিকা দিতে পারি না। হুম হুম তো টিকা, হামের টিকার ক্ষেত্রে দেখা যায় যে আমাদের যে পেন্টা টিকাগুলো আছে, যেগুলো একটুখানি আগের বয়সে দেওয়া হয়, আহ 1.5 মাস থেকে 3 মাস বয়সের মধ্যে। তারপরে যখন আমরা হামের টিকাটা 9 মাস বয়সে প্রথম দেই, তখন দেখা যাচ্ছে যে যে পরিমাণ শিশু এই টিকাটা নেয় না, নিতে পারে না, শেষ পর্যন্ত নেয় না, সেই পরিমাণটা একটুখানি বেশি। তার মানে সেখানে একটা কাভারেজের গ্যাপ থাকে। কখনো এটা 86%, কখনো আর একটু বেশি। সো 10 থেকে 14%, 15% গ্যাপ রয়ে যায়। কাজে এখানে একটা কাভারেজ গ্যাপ তৈরি হচ্ছে এবং আমরা সবাই জানি যে কোভিড মহামারীর পর থেকে এইখানে এই গ্যাপটা বিভিন্ন জায়গায় বেড়েছে এবং বাংলাদেশে বিভিন্ন অঞ্চল ভেদে এই গ্যাপটা কম বেশি হচ্ছে। তো এই দুটো কারণে মূলত দেখা যায় যে এই গ্যাপটা, একটা বিরাট অংশের শিশু আনপ্রোটেক্টেড বা প্রতিরোধ ক্ষমতাটা তৈরি হচ্ছে না তাদের মধ্যে। এবং কর্মসূচির মধ্যে কিন্তু এই গ্যাপটাকে পূরণ করার জন্য আহ, বিশেষ কর্মসূচি নিবন্ধিত করা আছে এবং সেটা আমরা করি প্রতি 4 বছর পর পর একটা বিশেষ ক্যাম্পেইন করে। সেই গ্যাপগুলো যেন না হয়, অর্থাৎ জনস্বাস্থ্যবিদরা বা যারা কর্মসূচি পরিকল্পনা করেন তারা জানেন, এটাই জানেন বলেই সেখানে বিশেষ ক্যাম্পেইন করে সেটাকে কভার করা হয়। এখন দেখা যাচ্ছে যে এই বিশেষ ক্যাম্পেইন করার ক্ষেত্রে এবং যেটা রুটিন টিকাদান কর্মসূচির ক্ষেত্রে একটা গ্যাপ তৈরি হয়েছে। অর্থাৎ হামের বিরুদ্ধে যে প্রতিরোধ ক্ষমতা থাকার কথা শিশুদের, সেই প্রতিরোধ নেই এমন শিশুদের সংখ্যা বেড়েছে, ক্রমান্বয়ে বেড়েছে। আমি মনে করি যে ওই যে ট্রানজিশন পিরিয়ডটা, অর্থাৎ সারা দেশে যে একটা রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে, হুম হুম এবং এটা খুব আনফরচুনেট যে রাজনৈতিক পট পরিবর্তনের ফলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের যে অত্যাবশ্যকীয় কর্মসূচিগুলো ছিল, হুম হুম দেখা যাচ্ছে যে স্বাস্থ্য অন্যান্য অনেক কিছুতেই, মানে অন্তর্বর্তীকালীন এই সরকারের সময়ে অনেকগুলো রুটিন কাজকর্ম, যেমন মনে করেন আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা যদি আমি বলি, হুম বা স্বাস্থ্য মন্ত্রণালয়ের রুটিন কাজকর্ম যেমন ইপিআই কার্যক্রমের উপর এটার বেশ প্রভাব পড়েছে। এখানে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে, রুটিন কার্যক্রমে অর্থ বরাদ্দের ক্ষেত্রে, ভ্যাকসিন ক্রয়ের ক্ষেত্রে, এবং একদম মাঠ পর্যায়ে টিকাদান কর্মসূচির সাফল্যটা নির্ভর করে মাঠ পর্যায়ে আমি জায়গায় জায়গায় শিশু, পরিবার, কমিউনিটিগুলোর মধ্যে পৌঁছতে পারছি কিনা। সেই জায়গায় পৌঁছানোর ক্ষেত্রে যেই ধরনের মাইক্রো পরিকল্পনা প্রয়োজন, সেখানে যেই ধরনের রিসোর্স সরবরাহ করা দরকার, অর্থ এবং অর্থ ছাড়া অন্যান্য যে রিসোর্স, সেগুলো প্রত্যেকটার ক্ষেত্রে ধাপে ধাপে ঘাটতি ছিল। অপারেশনাল ঘাটতি যেমন ছিল, সেখানে সেটাকে পর্যবেক্ষণ করা বা সেটাকে ব্যবস্থাপনার ক্ষেত্রে ঘাটতি ছিল, এবং সর্বোচ্চ পর্যায় থেকে নেতৃত্বের ঘাটতি ছিল। স্বাস্থ্য মন্ত্রণালয়ের দিক থেকেও নেতৃত্বের পরিকল্পনার জি ঘাটতি ছিল। সম্ভবত যেটা আমার কাছে মনে হয়েছে যে রাজনৈতিক পট পরিবর্তনের এই ট্রানজিশন মোমেন্টে তারা বুঝতে পারেননি যে তাদের এই সিদ্ধান্তহীনতার জন্য বা তাদের সিদ্ধান্ত গ্রহণে দেরি করার কারণে, বিভিন্ন প্রকিউরমেন্ট নিয়ে, ভ্যাকসিন প্রকিউরমেন্ট নিয়ে পরীক্ষা নিরীক্ষা করার কারণে, পদ্ধতির পরীক্ষা নিরীক্ষা করার কারণে এটার যে কত বড় ইমপ্লিকেশন পড়তে পারে সেইটা তারা বুঝতে পারেননি। এবং এটা অবশ্যই এক ধরনের নেতৃত্বের ব্যর্থতা। কারণ সারা পৃথিবীতেই কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেন বা সমস্ত গ্লোবাল এক্সপার্টরা কিন্তু বলছিলেন হুম হুম যে এই ধরনের প্রাদুর্ভাব দেখা দেবে। যথেষ্ট সতর্ক হইনি, শিওর। সতর্কতা হওয়া উচিত ছিল, সেটাকে আমরা ইগনোর করেছি।